ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচন 2025-এর তফসিল ঘোষণা করা হয়েছে। ডাকসুর ভোট গ্রহণ আগামী 9 সেপ্টেম্বর সকাল 8টায় ভোট গ্রহণ শুরু হয়ে চলবে বিকেল 3টা পর্যন্ত। এবার প্রথমবারের মতো হলের বাইরে 6টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। বিকেলে বিশ্ববিদ্যালয়ের নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে তফসিল ঘোষণা করেন প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ডক্টর মোহাম্মদ জসিমউদ্দিন। এ সময় ডাকসুর সব রিটার্নিং কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সবশেষ 2019-20 সেশনের শিক্ষার্থী থেকে বর্তমান শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা ডাকসু নির্বাচনের প্রার্থী ও ভোটার হতে পারবেন। জুলাই অভ্যুত্থান পরবর্তীতে এবারে ভিন্ন প্রেক্ষাপটে হতে যাচ্ছে ডাকসু নির্বাচন। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ 11 আগস্ট 2025 সোমবার বিকেল 4টা পর্যন্ত। মনোনয়নপত্র বিতরণের তারিখ ও সময় 12 আগস্ট 2025 মঙ্গলবার থেকে 18 আগস্ট 2025 সোমবার পর্যন্ত সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত। মনোনয়নপত্র গ্রহণের সর্বশেষ তারিখ ও সময় 19 আগস্ট 2025 মঙ্গলবার বেলা 3টা পর্যন্ত। ডাকসু নির্বাচন নিয়ে বিস্তারিত জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সুলতানা স্বর্ণা। স্বর্ণা, তফসিল ঘোষণার পর কি বলছে ছাত্র সংগঠনগুলো আর সাধারণ শিক্ষার্থীরা কি বলছেন? ইসরাত, কিছুক্ষণ আগেই কিন্তু তফসিল ঘোষণা করা হয়েছে এবং নির্বাচনের যে রোড ম্যাপটি ঘোষণা করা হয়েছে সেটি নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়া হিসেবে কিন্তু বিভিন্ন সংগঠন আমাদের সাথে যখন কথা বলেছে তারা সন্তুষ্টি প্রকাশ করেছে। তবে কয়েকটি জিনিস নিয়ে কিন্তু বারংবারই কথা চলেই আসছে। কারণ প্রথমত এটি একটি ইন্টারিম গভর্নমেন্টের সময়, অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকারের সময় যেহেতু নির্বাচনটি হচ্ছে, তাই বলাই হচ্ছে প্রথমবারের মতো যে আসলে কোনো রাজনৈতিক প্রভাব মুক্ত একটি নির্বাচন, সুস্থ একটি নির্বাচন এবং সুষ্ঠু একটি নির্বাচন উপহার দেওয়ার চেষ্টা করছে প্রশাসনের পক্ষ থেকে এবং রাজনৈতিক দলগুলোর কিন্তু পক্ষ থেকে। আমাদের বিভিন্ন ছাত্র সংগঠনের যে রয়েছে তারাও কিন্তু আমাদেরকে সেটি জানিয়েছেন যে আসলে তারাও চাচ্ছেন একটি কোনো প্রভাবমুক্ত, রাজনৈতিক প্রভাবমুক্ত একটি নির্বাচনকে উপহার দিতে। তবে তার পাশাপাশি কয়েকটি জিনিস আমরা যখন ছাত্র সংগঠনগুলোর সাথে কথা বলেছি তাদের কথায় ফুটে এসেছে। ডাকসু নির্বাচনে, অর্থাৎ জাহাঙ্গীরনগরের নির্বাচনের সময় কিন্তু আমরা দেখেছি তফসিল ঘোষণা করা হয়েছে, কিন্তু তফসিল ঘোষণার পরও বিভিন্ন গড়িমসির কারণে ডাকসু নির্বাচন হয়নি। এবং তাছাড়াও বিভিন্ন বিশ্ববিদ্যালয়েও কিন্তু আমরা এই ধরনের একটি প্রবণতা লক্ষ্য করতে পেরেছি এর আগে। তাই কিন্তু ডাকসু নির্বাচন নিয়ে যে রাজনৈতিক সংগঠনগুলো রয়েছে, যে ছাত্র সংগঠনগুলো রয়েছে, তারাও কিন্তু বলছে যে তফসিল ঘোষণার পরে একটু সুষ্ঠু নির্বাচন যেন হয় সেজন্য সেজন্য কিন্তু তারা বারংবারই বলছে যে শিক্ষকদেরকে সজাগ থাকার জন্য এবং তাদের পক্ষ থেকে, অর্থাৎ বিভিন্ন ছাত্র সংগঠনের পক্ষ থেকে শতভাগ চেষ্টা করা হবে, এমন প্রতিশ্রুতিও কিন্তু ছাত্র সংগঠনগুলো থেকে দেওয়া হচ্ছে। তবে এখনও আমরা প্রতিক্রিয়া নিচ্ছি বিভিন্ন ছাত্র সংগঠনের, এবং তারা অনেকেই কিন্তু বলেছেন যে এই নির্বাচনটি তারা আশা করেছিলেন গত ডিসেম্বরে হবে, তবে বিভিন্ন কারণে সেপ্টেম্বর থেকে যেন এই সময়টি, অর্থাৎ যে 9 তারিখে ঘোষণা করা হচ্ছে 9 সেপ্টেম্বর, এই তারিখের পেছনে, অর্থাৎ এর পরে যেন আর নির্বাচনের তারিখ না পেছোয় সেই আহ্বান কিন্তু তারা জানিয়েছেন। এবং তার পাশাপাশি প্রথমবারের মতো এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলো ব্যতীতও কিন্তু বিভিন্ন জায়গায় ভোট কেন্দ্র করা হয়েছে, অর্থাৎ 6টি যে ভোট কেন্দ্র করা হয়েছে কার্জন হল সহ, টিএসসি সহ বিভিন্ন জায়গায়, সেই সকল স্থানের নিরাপত্তা নিয়েও কিন্তু তারা প্রশ্ন তুলেছেন এবং তারা কিন্তু বারংবারই বলেছেন যে সেই জায়গাগুলো যেন নিরাপত্তা যেন নিশ্চিত করা যায় এবং নিরপেক্ষভাবে যেন একটি ভোট তারা দিতে পারেন, সেই আহ্বানও কিন্তু জানানো হয়েছে। ইসরাত, এই ছিল আসলে আমার কাছে সিনেট ভবনের সামনে থেকে সবশেষ। ধন্যবাদ স্বর্ণা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামী 10ই আগস্ট খসড়া ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। দাবি আপত্তি নিষ্পত্তির পর 31শে আগস্ট প্রকাশ করা হবে চূড়ান্ত তালিকা। মঙ্গলবার নির্বাচন কমিশনের এক কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেন। জানান, দাবি আপত্তি যদি কারো থাকে তাদের জন্য সময় দেওয়া হবে 21শে আগস্ট পর্যন্ত। এরপর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে 31শে আগস্ট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে এবছর 20শে জানুয়ারি থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ করা হয়। জুনের মধ্যে আরও 44.5 লাখ ভোটারের তথ্য নিবন্ধন করা হয়। পিআর পদ্ধতি বা আনুপাতিক হারে নির্বাচন বোঝে না দেশের জনগণ, এমন নতুন চিন্তা থেকে কিছু রাজনৈতিক দলকে বেরিয়ে আসার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দাবি জানান, সংস্কার ও জুলাই সনদের কাজ শেষ করে ফেব্রুয়ারির মধ্যে জাতীয় নির্বাচনের। মানুষের নিরাপত্তা দিতে না পারলে কোনো সংস্কারই কাজে আসবে না বলে মন্তব্য তার।
জাতীয় প্রেস ক্লাবে ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি শফিউল বারী বাবুর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা। সভায় অংশ নেন বিএনপি মহাসচিব সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। বক্তারা সাবেক এই নেতার স্মৃতিচারণের পাশাপাশি বলেন, সংস্কারের ধোঁয়া তুলে নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই। আমরা বাবুর সাথে রাজনীতি করেছি, কিন্তু আমরা বাবুর পরিবারের প্রতি ততটুকু খেয়াল রাখতে পারছি না। মাননীয় প্রধান উপদেষ্টা নির্বাচনের কথা বলে দিয়েছেন, আমরা আশা করব সেটাই যেন হয়। বিএনপি মহাসচিবের মন্তব্য, পিআর বা সংখ্যানুপাতিক নির্বাচন মেনে নেবে না দেশের জনগণ। প্রপোর্শনেট রিপ্রেজেন্টেশন এটা আমাদের দেশের মানুষ বোঝেই না। তারা বলে পিআর কি জিনিস ভাই? যারা এখনো ইভিএম এ ভোট দিতে পারে না তার পিআর বুঝবে কি করে? এই চিন্তা ভাবনা থেকে দূরে সরে যেতে হবে। এবং দুঃখজনক ভাবে আমাদের দেশের কয়েকটা রাজনৈতিক দল এটাকে প্রমোট করে, প্রমোট না পণ করে বসে আছে, এটা না হলে নির্বাচনে যাব না। এর আগে সকালে রাজধানীর বনানীতে আমরা বিএনপি পরিবার ও মায়ের ডাকের এক আলোচনা সভায় গুমের শিকার পরিবারকে পুনর্বাসনের আশ্বাস দেন বিএনপি মহাসচিব। আমরা রাষ্ট্রের পরিবর্তন চাচ্ছি, কাঠামো পরিবর্তন চাচ্ছি, আমরা সংস্কার চাচ্ছি। সেই সংস্কার, সেই কাঠামো যদি আমার মানুষের সার্বিক উন্নয়নে না আসে, আমাদের এই শিশুদের ভবিষ্যৎকে নির্মাণ করতে সাহায্য না করে, তাহলে সেই সংস্কার কোনো কাজে আসবে বলে আমি মনে করি না। কমিশন গঠন করা হলেও গুমের শিকার পরিবারগুলোর কোনো খোঁজ কেউ না নেওয়ার উষ্মা প্রকাশ করেন বিএনপি মহাসচিব। ভালো ভালো জায়গা দখল করে বসে গেছে বিভিন্ন জায়গায়। সাব্বির রোজ, ডিবিসি নিউজ, ঢাকা। মওলানা ভাসানী না হলে শেখ মুজিব তৈরি হতেন না। ভাসানী ছিলেন স্বাধীনতা সংগ্রামের অন্যতম স্থপতি। তার আদর্শ ও পথ ধরেই দেশ করতে চায় এনসিপি। টাঙ্গাইলে জুলাই পদযাত্রায় এসব কথা বলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি আরও বলেন, দেশের স্থপতি বলতে শুধু একজনকে বোঝালে হবে না। মওলানা ভাসানীও এই দেশের অন্যতম স্থপতি। রংপুরে হিন্দুদের বাড়িঘরে হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে নাহিদ বলেন, এ ধরনের হামলার পেছনে ধর্ম নয়, রাজনৈতিক ও সাম্প্রদায়িক উদ্দেশ্য কাজ করেছে। টাঙ্গাইলের ঐতিহ্যবাহী তাঁত শিল্প ও কৃষকের দুরবস্থা নিয়ে ক্ষোভ প্রকাশ করে নাহিদ বলেন, টাঙ্গাইলের জিআই পণ্যের স্বত্ব ভারত নিতে পারে না। এর আগে টাঙ্গাইলের সার্কিট হাউসে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন এনসিপি নেতারা। আমাদের হিন্দু জনগোষ্ঠীদের বাসভবনে বাড়িঘরে হামলা চালানো হয়েছে, লুটপাট চালানো হয়েছে। আমরা তীব্র নিন্দা জানাই। ধর্ম অবমাননার অভিযোগে আমাদের নবীজিকে যদি কেউ কটূক্তি করে, আমাদের ধর্মকে যদি কেউ অবমাননা করে, আমরা অবশ্যই তার বিচার চাই। আমরা 24 পরবর্তী বাংলাদেশে এই বাংলাদেশের প্রশাসনকে, পুলিশকে, অন্যান্য বাহিনীকে বাংলাদেশের জন্য দেখতে চাই, বাংলাদেশের মানুষের জন্য দেখতে চাই। আমরা কোন দল, ব্যক্তি, গোষ্ঠীর জন্য আর প্রশাসনকে ব্যবহার হতে দেখতে চাই না। 29 জুলাই থেকে 8 আগস্ট দেশব্যাপী হামলা সহিংসতা চালাতে পারে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরা, এমন তথ্য পুলিশের বিশেষ শাখা এসবির কাছে। তাই এই সময়ে বিশেষ সতর্কতা জারি করেছে আইনশৃঙ্খলা বাহিনী। বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি। টানা 15 বছর ক্ষমতায় থাকার পর ছাত্র জনতার অভ্যুত্থানে পতন হয় আওয়ামী লীগ সরকারের। অন্তর্বর্তী সরকার দলটির রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করলেও দেশ বিদেশে ছদ্মবেশে সংগঠনটির নেতাকর্মীরা তৎপর বলে মনে করছেন গোয়েন্দারা। তারা গোপনে এক হয়ে সহিংসতা বা হামলার পরিকল্পনা করতে পারে। এমন সংখ্যায় সারা দেশে 8 আগস্ট পর্যন্ত বিশেষ সতর্কতা জারি করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এই সময়টা একটু সতর্ক, জুলাই আগস্ট পুরোটাই। এমন পরিস্থিতিতে দেশের সব ইউনিটকে নিজ নিজ এলাকায় রাজনৈতিক পরিস্থিতি পর্যবেক্ষণ, সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনের উপর নজরদারি, সরকারি বেসরকারি স্থাপনায় নিরাপত্তা জোরদার এবং সাইবার গোয়েন্দা কার্যক্রম জোরদারের নির্দেশনা দেওয়া হয়েছে। প্রায় 146টা পয়েন্টে আমরা চেকপোস্ট বসাবো, সেটা রাত্রে বরাবরই নিয়ে থাকি, এবারও নেওয়া হয়েছে এবং এটা ওই 8ই আগস্ট পর্যন্ত কার্যকরী থাকবে। বিশেষ অভিযান চালাতে বলা হয়েছে 29 জুলাই থেকে 8ই আগস্ট পর্যন্ত। এ সময় লঞ্চঘাট, রেল স্টেশন, বিমানবন্দরের আশপাশে নজরদারি এবং মোবাইল পেট্রোল বাড়াতে বলা হয়েছে। হতে পারে নাশকতা চালাতে পারে এই রকম প্রবাবিলিটি, সম্ভাবনা গুলো ওপেন প্ল্যাটফর্মগুলো এগুলো ইউজ করেই এটা ধারণা করতেছে যে এটা হতে পারে। এই জন্যই পুলিশি এবং অন্যান্য ল এনফোর্সিং এজেন্সি
সকলে এটার ব্যাপারে সতর্ক আছে, আমরাও সতর্ক আছি। সুনির্দিষ্ট তথ্য আছে বলেই এমন নির্দেশনা বলে মনে করছেন অপরাধ বিশ্লেষকরা। আইন শৃঙ্খলা বাহিনী সতর্ক থাকলেও কখনো কখনো একেবারে নিরপরাধ বা নিরীহ মানুষও কিন্তু এই ধরনের অবস্থার ভুক্তভোগী হয়। কিন্তু এবারের বাস্তবতায় এই কোনো নিরপরাধ কিংবা নিরীহ মানুষ যাতে কোনোভাবে হয়রানির শিকার না হয়। চলতি বছরের 12ই মে এক প্রজ্ঞাপনের মাধ্যমে আওয়ামী লীগের সব কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করে অন্তর্বর্তী সরকার। এর আগে নিষিদ্ধ সংগঠন হিসেবে ঘোষণা করা হয় ছাত্রলীগকে। ইকবাল অনিক, ডিবিসি নিউজ, ঢাকা। যাদের কারণে ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা সেই জুলাই শহীদ পরিবারের সঙ্গে দেখা করার সময় তার হয় না, এমন ক্ষোভ শহীদ ইয়ামিনের বাবার। আইন উপদেষ্টা অবশ্য শহীদ পরিবারের এই প্রত্যাশার কথা সরকার প্রধানের কাছে পৌঁছে দেওয়ার আশ্বাস দেন। তার ভাষ্য, শেখ হাসিনা ও তার দোসররা জুলাইয়ে যা করেছে তা ৭১ সালে পাকিস্তানি সেনাবাহিনীর অপরাধকেও ছাড়িয়ে গেছে। অপ্রিয় সত্যি হলেও বলবো, ওনার 1000 কোটি টাকার ট্যাক্স মাফ করে নিয়েছেন। উনি অলরেডি 6 মাসের দণ্ডিত আসামি ছিলেন, সেটা মাফ করে নিয়েছেন। উনি অনেকগুলো প্রতিষ্ঠানের পারমিশন নিয়েছেন আমাদের সন্তানদের রক্তের উপর দাঁড়িয়ে। এখন আমাদের মুখোমুখি হতে উনি ভয় পায় কেন? জুলাই গণহত্যার বিচার শীর্ষক অনুষ্ঠানে এভাবেই ক্ষোভ ঝাড়লেন জুলাই শহীদ আসহাবুল ইয়ামিনের বাবা মহিউদ্দিন। স্নাইপার দিয়ে মেরে ফেলবে এরকম আশঙ্কার কথা শুনেছিলাম। পরে প্রধান উপদেষ্টার হয়ে অভিযোগের জবাব দেন আইন উপদেষ্টা। ইউনূস স্যারের ব্যাপার নিয়ে বলেছেন আপনারা, আবার এটাও আমি একটু বলি, স্যার কিন্তু দায়িত্ব নেওয়ার কয়েকদিনের মধ্যে আবু সাঈদের ওখানে গেছেন, ওনার পরিবারের সাথে কথা বলেছেন, শহীদ কিছু পরিবারের সাথে দেখা করেছেন। আমি আপনাদের রিকোয়েস্টটা স্যারকে বলবো। আরো বলেন, অপরাধের মাত্রায় হাসিনা সরকার ছাড়িয়ে গিয়েছে হানাদার পাকিস্তানিদের। ৭১ সনে একজন গুলি খেয়েছে, তাকে ধরে পিছু নিয়ে যাচ্ছে তার বন্ধু, সেই অবস্থা তাকে গুলি করেছে, এরকম কোনো ফুটেজ বা এরকম কোনো বর্ণনা আমি কোনো মুক্তিযোদ্ধার বর্ণনা করি নাই। শেখ হাসিনা এবং তার দোসররা যেই অপরাধ বাংলাদেশে করেছে, আমি সরি, আমার মনে হয় 1971 সনে পাকিস্তানি বাহিনী এত জঘন্য অপরাধ করে নাই। জুলাই গণহত্যার বিচার না হলে বিচার বিভাগ নিয়ে অনাস্থা তৈরির আশঙ্কা প্রকাশ করেন উপদেষ্টা রিজওয়ানা। এই অপরাধের বিচার না হলে তো আর দেশে বিচারের উপরই মানুষের কোনো ধরনের আস্থা থাকবে না। আর ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর জানান, চলতি বছর ডিসেম্বরের মধ্যেই শেষ হবে জুলাই গণহত্যার শীর্ষ হুকুমদাতাদের বেশ কিছু বিচার। যেভাবে বিচার প্রক্রিয়া আগাচ্ছে, টপ কমান্ডারদের বিচার, একটা বড় অংশের বিচার আগামী ডিসেম্বরের মধ্যেই সমাপ্ত হবে বলে আমরা আপনাদেরকে আশ্বাস দিতে পারি। এদিন ৩৬শে জুলাই নিয়ে ভিডিও চিত্র প্রদর্শন করা হয়। রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে নামে শোকাবহ পরিবেশ। বিচারকে নিয়ে যেন আইওয়াশ না দেওয়া হয় সেই দাবিও জানান শহীদ স্বজনরা। আইওয়াশ জাতীয় কোনো কাজ করবেন না, দেখানোর জন্য কোনো কাজ করবেন না। মিজান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। বৃহস্পতিবারের মধ্যে জুলাই সনদ চূড়ান্ত করতে চায় ঐকমত্য কমিশন। এর আগে বুধবার সনদের একটি খসড়া রাজনৈতিক দলগুলোকে দেওয়া হয়েছে। তবে এই খসড়া নিয়ে ভিন্ন মত দিয়েছে কয়েকটি রাজনৈতিক দল। জামায়াতে ইসলামী একে অসম্পূর্ণ ও বিপজ্জনক বলেছে। জুলাই সনদের আইনগত ভিত্তির জন্য অধ্যাদেশ বা গণভোটের দাবিও জানিয়েছে দলটি। আর খসড়ার বিরোধিতা করেছে এনসিপি। ঐকমত্য কমিশনের সঙ্গে দ্বিতীয় পর্যায়ের দীর্ঘ বৈঠকে এক ব্যক্তি প্রধানমন্ত্রী পদে সর্বোচ্চ 10 বছর, 70 অনুচ্ছেদ পরিবর্তন সহ এ ধরনের 12টি মৌলিক সংস্কার প্রস্তাবে এখন পর্যন্ত একমত হয়েছে রাজনৈতিক দলগুলো। সোমবার জুলাই সনদ 2025-এর একটি খসড়া রাজনৈতিক দলগুলোকে দিয়েছে কমিশন। তবে কোন কোন বিষয়ে ঐকমত্য হয়েছে খসড়ায় তা উল্লেখ করা হয়নি। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে মঙ্গলবার 21তম দিনের বৈঠকের এক ফাঁকে খসড়া নিয়ে ভিন্ন মত পোষণ করেছে জামায়াত। একক ডিসাইডিং ফ্যাক্টর হিসাবে কারো অবস্থান না হয়, আর আমরা হর্স ট্রেডিং এর যে আশঙ্কাটা করেছিলাম, বেশি ভোটার হলে বেশি হর্স ট্রেডিং করাটা এটা ডিফিকাল্ট। আর বিচারপতি দুজন দেওয়া হচ্ছে, সেই জন্য আমরা এটা আশা করি এবং আমরা আস্থা রাখতে চাই যে বিচারপতিরা কমপক্ষে টাকা পয়সা খেয়ে ভোটে দিক করবেন না, সঠিকভাবে ভোট দিবেন। আর জুলাই সনদের খসড়ার বিরোধিতা করে জাতীয় নাগরিক পার্টি। দলটি বলছে তাদের চাওয়া অনুযায়ী না হলে জুলাই সনদে সই করবে কিনা তা ভেবে দেখা হবে। এই সিদ্ধান্ত গ্রহণের যে পদ্ধতি, 6টি পদ্ধতির কথা তারা জানিয়েছিল, সেই পদ্ধতি নিয়ে পরবর্তীতে আলোচনা হবে। কিন্তু এই পদ্ধতি নিয়ে আলোচনা না করেই তারা যে জুলাই সনদের খসড়াটি প্রকাশ করেছে, এটি আমাদের মনে হয়েছে যে তারা এটি সঠিক কাজ করেনি এবং এটার আমরা তীব্র বিরোধিতা করছি।
এর আগে বৈঠকের প্রারম্ভিক বক্তব্যে কমিশনের সহসভাপতি বলেন, বৃহস্পতিবার জুলাইয়ের মধ্যে জুলাই সনদ চূড়ান্ত হবে। এই পর্যায়ে যেগুলো হয়েছে সেগুলো সমন্বিত করে পরশু দিনের মধ্যে আমরা একটা সনদের জায়গায় পৌঁছাবো। তো সে কাজে আপনারা প্রত্যেকেই আন্তরিকভাবে সকলে চেষ্টা করছেন। সবচেয়ে বড় জিনিস আপনার কমিশনের প্রতি রাজনৈতিক নেতৃবৃন্দ যে সহনশীলতা প্রদর্শন করছেন। বৈঠকে মঙ্গলবার দিনের এজেন্ডায় রাখা হয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, নারী প্রতিনিধিত্ব এবং মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক এবং ন্যায়পাল নিয়োগের বিধান গ্রহণ করে নিয়ে অগ্রসর হওয়ার চেষ্টা হচ্ছে যাতে সমন্বয় করা যায়। ফারহানা জুথি, ডিবিসি নিউজ, ঢাকা। জেলায় জেলায় সংকট সমস্যা, তা থেকে উত্তরণের চ্যালেঞ্জ আর সম্ভাবনার কথা তুলে ধরতে চলছে ডিবিসি এক্সপ্রেস। বিশেষ এই আয়োজনে মতামত থাকছে তৃণমূল থেকে শুরু করে নীতি নির্ধারকদের। ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন আছে বরিশাল জেলায়। সিএসআরএম নিবেদিত ডিবিসি নিউজের বিশেষ আয়োজন ডিবিসি এক্সপ্রেস। আজ আমরা রয়েছি বরিশাল জেলায়। এলাকার নানা সমস্যা, সংকট এবং তা উত্তরণের চ্যালেঞ্জগুলো আমরা তুলে ধরার চেষ্টা করছি। আজকে আমরা যেই দেখাতে যাচ্ছি যে পিছনে যদি দেখতে পান যে একটি ময়লার ভাগাড় রয়েছে বরিশাল সিটি কর্পোরেশন থেকে কিন্তু ঠিক কাছেই এটি ৩ নম্বর ওয়ার্ডের ভিতরে পড়েছে এবং এই যে ময়লার স্তূপটি ঠিক এর পাশেই কিন্তু এই এলাকায় অসংখ্য ঘরবাড়ি বাসিন্দারা রয়েছেন। তারা যেটি অভিযোগ করে রয়েছেন বছরের পর বছর কিন্তু এই স্তূপটি মানে ভাগাড় যেটি এখানে সারা বরিশাল শহর থেকে যে ময়লাগুলো নিয়ে এসে কিন্তু এখানে রাখা হয়, কিন্তু এই স্তূপের কারণে এই এলাকার আশেপাশে যেসব বাসিন্দারা রয়েছেন তারা কিন্তু থাকতে পারছেন না। একদম শিশু থেকে শুরু করে সবাই কিন্তু এর ভুক্তভোগী রয়েছে। এবং যদি দেখাতে চাই যে বাড়িগুলো দেখতে পাচ্ছেন ঠিক অল্প কিছু দূরত্বেই কিন্তু এই ঘর বাড়িগুলো রয়েছে এবং এটি ইউনিয়ন পরিষদের ময়লার ভাগাড়ে এক প্রান্তে রয়েছে সিটি কর্পোরেশন আর এক পাশেই কিন্তু ইউনিয়ন পরিষদ রয়েছে। আমরা স্থানীয়দের কয়েকজনের সাথে একটু কথা বলবো, যে জানতে চাইবো যে এটা তো আপনাদের সমস্যা হচ্ছে, কি কি সমস্যাগুলো হচ্ছে যদি একটু বলতেন। সমস্যা আমরা যাইতে পারি না, চলতে পারি না, ময়লা লাইতে বড় সন্ধ্যা হইতে বড় 6টা পর্যন্ত এরকম গাড়িতে ময়লা নেই। আপনি একটু যদি সামনে এসে বলেন যে যেগুলো বলছিলেন যে বিয়ে শাদী তো আপনাদের সমস্যা হচ্ছে এমন কিছু ছেলে মেয়েতে বিয়ে হয় না, আইলে চলে যায় এই ময়লা খোলা দেখিয়া। আমরা কাজে কমে যাইতে পারি না, ঘরে থাকতে পারি না গন্ধের ঠেলায়। ডাক লইলে কয় এটা সিটি কর্পোরেশনের রাস্তা, এটা পাবলিক আডার জন্য রাস্তা না। এখানে বইয়া অনেকে যে সিটি কর্পোরেশন। আপনাকে আমরা কয়েকজন পুরুষের সাথেও কথা বলবো, যদি বলতেন বিস্তারিতভাবে। আসলে সমস্যা তো আমরা দেখতেই পাচ্ছি, এটা থেকে উত্তরণে কি রয়েছে আর কি কি সমস্যা? আসলে আমরা এই যে চরবাড়ি ইউনিয়নের সাপানিয়া 4 নম্বর ওয়ার্ড সাপানিয়া গ্রামবাসী আমরা আসলে সামাজিক অবক্ষয়ের ভিতরে এখন আছি। আমাদের এখানে কেউ মেহমান দাওয়াত দিলেও আসতে চায় না, যে এখানে গন্ধ আসলে তাড়াতাড়ি চলে যাওয়ার জন্য একটা ই করে, যার কারণে আমাদের এখানে মানে আমরা যে কী সমস্যার ভিতরে আছি এখন আল্লাহ আমাদের এটা ভালো জানে আর কি। হ্যাঁ, যে রাস্তা টোটাল রাস্তা ব্লক থাকে, এখানে সামনে এই সাইডে হাজার বাসিন্দা রয়েছেন আপনারা এখানে প্রায় আমাদের 3-4 হাজার বাসিন্দা আছে যে এই রাস্তা দিয়ে চলাফেরা করে। কিন্তু এই সরকার আসার পর থেকে এখান থেকে আর কেউ চলাফেরা করতে পারে না, তাদের 4-5 কিলো ঘুরিয়া তাদের কর্মস্থলে যাওয়া লাগে। একটু সংক্ষেপে যদি বলেন যে আমরা এই অবহেলিত অঞ্চলে বাস করি। আমরা এই পেশে সিটি কর্পোরেশন এই যে দাঁড়াইছি এই পেশে হইলে ইউনিয়ন পরিষদ, অথচ সিটি কর্পোরেশনে ময়লা ফালায় আমরা ডাক লইতে পারি না, আমরা রাস্তাঘাটে হাঁটতে পারি না। ড্রাইভাররা বলে এটা সিটি কর্পোরেশনের জায়গা, দুই পাশে 2টা রাস্তা আছে, অথচ একটা রাস্তাও ক্লিয়ার রাখে না, সবসময় ব্লক রাখে। সিটি কর্পোরেশন আমাদের কোনো খোঁজখবর রাখে না, এদের কাছে বললে আরও জুলুম অত্যাচার করে, ছেলে পানি স্কুল কলেজে যাইতে পারে না। এই দুর্ভোগে আসি 20 বছর পর্যন্ত ভোগান্তি। আমরা অতি জরুরি এইটা কীভাবে অপসারণ করা যায় এই ব্যবস্থা নিলে আমরা এই সাধারণ জনগণ বেঁচে যাই। 10 সেকেন্ড একটু শুনবো যে আপনাদের এলাকায় কেউ মারা গেলেও জানাজাও অনেক দূরে নিয়ে করতে হয়, এমনটি বলছিলেন। জি ধন্যবাদ। এই এলাকায় লোক মারা গেলেও সাধারণত জানাজা দিতেও মানুষ আসতে চায় না গন্ধের কারণে, এজন্য আমরা এখান থেকে এই ময়লার অপসারণ চাই অতি দ্রুত। ধন্যবাদ আপনাদেরকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আমরা পরবর্তীতে রাত 9টায় আবারও নীতি নির্ধারকদের কথা শুনবো, তাদের কাছ থেকে জানার চেষ্টা করব এসব সমস্যার সমাধানে তারা কি কি পদক্ষেপ নেবেন। ততক্ষণ পর্যন্ত আমাদের ডিবিসি এক্সপ্রেসের সাথেই থাকুন। এএফসি নারী এশিয়ান কাপের বি গ্রুপে লড়বে বাংলাদেশ।
যেখানে আফইদাদের প্রতিপক্ষ উজবেকিস্তান, চীন ও উত্তর কোরিয়া। আজ অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হয়েছে আসরের ড্র। প্রথমবারের নারী এশিয়ান কাপের মূল পর্বে খেলবে বাংলাদেশ। শক্তিমত্তায় আফইদাদের চেয়ে অনেক এগিয়ে বি গ্রুপের বাকি দলগুলো। ফিফা র্যাঙ্কিংয়ে উত্তর কোরিয়ার অবস্থান 7-এ। 3বার শিরোপা জিতেছে তারা। সবচেয়ে বেশি 9বারের চ্যাম্পিয়ন চীন আছে 17 নম্বর অবস্থানে। সেই তুলনায় উজবেকিস্তান কিছুটা পিছিয়ে 51 নম্বরে আছে। আফইদাদের অবস্থান 128। এশিয়ান কাপে শীর্ষ 6-এ থাকলে মিলবে বিশ্বকাপের টিকিট। বি গ্রুপে বাংলাদেশের জন্য কঠিন চ্যালেঞ্জই অপেক্ষা করছে এশিয়ান কাপে। 3 গ্রুপে ভাগ হয়ে 12টি দল লড়বে এশিয়ান শ্রেষ্ঠত্বের জন্য। নাইজেরিয়ার উত্তরাঞ্চলে জামফারা রাজ্যের একটি গ্রাম থেকে অপহৃত 35 জনকে মুক্তিপণ নেওয়ার পরও নির্মমভাবে হত্যা করেছে বন্দুকধারীরা। গেল কয়েক বছরে নাইজেরিয়ার ওই অঞ্চলে অপরাধী চক্রগুলো অপহরণকে অর্থ উপার্জনের উপায় হিসেবে বেছে নিয়েছে। এসব অপরাধী চক্র স্থানীয়ভাবে দস্যু নামেই পরিচিত। তবে সবশেষ ঘটনার সূত্রপাত হয় মার্চে। সে সময় জামফারা রাজ্যের কাউরান নামোদা এলাকার বাঙা গ্রাম থেকে 56 জনকে অপহরণ করা হয়। অপহরণকারীরা প্রতিজনের মুক্তিপণের জন্য 10 লাখ নাইরা দাবি করে, যা বাংলাদেশি টাকায় 80,000 টাকা। যাদের হত্যা করা হয়েছে তাদের বেশিরভাগই তরুণ। চীনের রাজধানী বেইজিং সহ উত্তরাঞ্চলের কয়েক এলাকায় ভারী বৃষ্টি ও বন্যায় অন্তত 30 জনের মৃত্যু হয়েছে। উদ্ধার ও ত্রাণ তৎপরতা জোরদার করার নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট শি জিনপিং। কয়েকদিনের টানা বৃষ্টিতে রাজধানী সহ বিভিন্ন এলাকায় সড়ক ও সেতু ধসে পড়েছে। ডুবে গেছে অনেক রাস্তাঘাট। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ওয়াইরু ও মিউন জেলা। শতাধিক এলাকায় বিচ্ছিন্ন রয়েছে বিদ্যুৎ সংযোগ। নিরাপদ আশ্রয়ের জন্য এরই মধ্যে রাজধানী থেকে 80,000-এরও বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। এদিকে স্থানীয় সময় মঙ্গলবার দুপুর পর্যন্ত ভারী বৃষ্টি অব্যাহত থাকবে বলে সতর্ক করেছে চীনের আবহাওয়া দপ্তর। দক্ষিণ আমেরিকার দেশ বলিভিয়ায় পুলিশের 200 বছর পূর্তি উপলক্ষে অনুষ্ঠিত হলো এক অনন্য দৌড় প্রতিযোগিতা। অংশ নেয় শত শত কুকুর আর তাদের মনিবরা। ব্যতিক্রমধর্মী এই আয়োজন উল্লাস ছড়ায় দর্শকদের মাঝে। কুকুর ও মানুষের এক দৌড় প্রতিযোগিতা হয়ে গেল বলিভিয়ায়। মূলত বলিভিয়ান পুলিশের 200 বছর পূর্তি উদযাপন করতেই আয়োজন করা হয় এই বিশেষ পেরোতনের। জমকালো এই আয়োজনে লাপাসের রাস্তাগুলো বদলে গিয়েছিল আনন্দ উল্লাসের এক বর্ণিল মিছিলে। দৌড়ের আগ মুহূর্তে প্রস্তুতি হিসেবে কেউ বাঁধছিল জুতোর ফিতা, কেউ আবার দেখভাল করছিলেন কুকুরের। প্রায় 1 কিলোমিটার দীর্ঘ এই দৌড়ে অংশ নিয়েছিল নানা আকারের, নানা রঙের ও জাতের কুকুর। ছোট্ট চিহুয়াহুয়া থেকে শুরু করে শক্তিশালী রটওয়াইলারও ছিল এই প্রতিযোগিতায়। কেউ ছুটছে মালিকের সঙ্গে পা মিলিয়ে, কেউ আবার থেমে থেমে দেখছে পাশের কুকুরের ফ্যাশন, রঙিন জামা, সানগ্লাস, এমনকি টুপি পরেও ক্যামেরার সামনে পোজ দিচ্ছেন অনেকে। 77 বছর বয়সী এক আদিবাসী নারী গ্রাসিয়েলা মেন্ডোসা দৌড়াচ্ছিলেন তার প্রিয় কুকুর চিকোকে নিয়ে, আর এর মধ্যেই নিজের আবেগগুলোকে তুলে ধরেন গণমাধ্যমে। কথা বলেন তার প্রিয় সঙ্গীকে নিয়েও। চিকো আর আমি অনেক প্রতিযোগিতায় অংশ নিয়েছি। সে জানে কোথায় দৌড়াতে হবে বা কোথায় দাঁড়াতে হবে। ও আমার কুকুর নয়, ও আমার সঙ্গী। এ আয়োজনের উদ্দেশ্য শুধু আনন্দ নয়, জাগিয়ে তোলা পশুপ্রেম, সচেতনতা আর দায়িত্ববোধ। কুকুরের দৌড় হলেও এ আয়োজন ছুঁয়েছে মানুষের হৃদয়ে। মৌসুমী শান্তা, ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি আন্তর্জাতিক সংবাদে এই ছিল এখনকার মতো। সঙ্গেই থাকুন।